বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকের ক্লাসটি যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। যেই এমসিকিউ প্রশ্নগুলো আমাদের বিগত প্রাইমারি, নিবন্ধন এবং ATEO ব্যাচে পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো একাধিকবার চাকরি পরীক্ষায় এসেছে, এরকম বাছাই করা আজকে এমসিকিউর প্রশ্ন আমরা সমাধান করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় শুরু করব। আর আপনারা যে যেখান থেকে আছেন একটু কমেন্ট করবেন। যেহেতু আমাদের আগামীতে যে পরীক্ষাগুলো রয়েছে, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, আমাদের আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক, বিশেষ করে একটা সার্কুলার আসার সম্ভাবনা আছে। প্রাইমারির যে সহকারী শিক্ষক, এটি শারীরিক শিক্ষা এবং যে সঙ্গীত বা সঙ্গীতের উপর একটি পদের জন্য কিছুদিন আগে চাহিদাপত্র চাওয়া হয়েছে। আর আমাদের যে ATEO, এটা আগামী 22 তারিখ পর্যন্ত আপনাদের আবেদন, 22 আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আমাদের প্রশ্নগুলো দেখলেও আমাদের মোটামুটিভাবে আমরা একটা ভালো ধারণা পাবো যে কি পড়তে হবে, কি বাদ দিয়ে পড়তে হবে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের প্রতি অনুরোধ রইবে আপনারা আপনাদের বন্ধুদেরকে ক্লাসটি মেনশন করবেন। আচ্ছা, আমাদের 1 নাম্বার প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন, একাধিকবার পরীক্ষায় এসেছে, আপনাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1 নাম্বার প্রশ্ন দেয়া আছে, সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? আপনারা যারা জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি আমাদের 2013 সালে এসেছিল প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পদে। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা, অপশন দেওয়া আছে: ক নাম্বার মেসোপটেমিয়া, খ নাম্বার দেওয়া আছে পারস্য, ক নাম্বার দেওয়া আছে মিশরে, গ নাম্বার দেওয়া আছে রাশিয়ায়। আমরা 1 নাম্বার উত্তরে চলে যাচ্ছি। 1 নাম্বার উত্তরটি হচ্ছে মেসোপটেমিয়ায় আমাদের সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আমরা জানি যে মেসোপটেমিয়া আজকের যে ইরাক, এই প্রাচীনকালে ইরাকে এই সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। মেসো এই একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। কারণ ইরাকের যে দজলা এবং ফোরাত, এই দুই নদীর মধ্যবর্তী স্থানে মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম ছিল মেসোপটেমিয়া সভ্যতা। আর এই মেসোপটেমিয়া সভ্যতাকে আমরা 4টি সভ্যতা এই মেসোপটেমিয়া আমরা দেখতে পেয়েছি। একটি হচ্ছে সুমেরীয় সভ্যতা, আরেকটি হলো আশুরীয় সভ্যতা, একটি হলো ব্যাবিলনীয় সভ্যতা, আরেকটি হচ্ছে ক্যালদীয় সভ্যতা। তার মানে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম ছিল সুমেরীয় সভ্যতা। তো যারা উত্তর করতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা উত্তর করতে পারেন নাই তারা হতাশ হবেন না, আর অনেক প্রশ্ন আসছে আপনাদের জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য। প্রশ্ন নাম্বার 2, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? এটা আমাদের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা খুলনা বিভাগে 2005 সালে এসেছে। অপশন দেওয়া আছে: ক নাম্বার চীনে, ক নাম্বার দেওয়া আছে দক্ষিণ আফ্রিকায়, গ নাম্বার দেওয়া আছে ব্যাবিলনে, ঘ নাম্বার দেওয়া আছে ইরানে। আমাদের এটির উত্তর করতে হবে আপনাদেরকে সবাইকে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানচিত্র এটি কোথায় পাওয়া যায়?
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানচিত্র দেখি। যারা উত্তর করেছেন আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে এমএসটি কাকুলি খাতুন আছেন আমাদের সাথে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানচিত্র অপশনে আমরা যাচ্ছি। এটির উত্তর হচ্ছে ব্যাবিলনে। ব্যাবিলনটা হচ্ছে ইরাকে। আর পৃথিবীর যারা প্রাচীনতম মানচিত্র অঙ্কন করেছিলেন তা হচ্ছে গ্রিকরা পৃথিবীর প্রাচীনতম মানচিত্র অঙ্কন করেছিলেন। যদি বলা হয় কোন দেশের নাগরিকরা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানচিত্র অঙ্কন করেছিল, গ্রিকরা। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানচিত্রের নাম ছিল ইন্ডিগো মন্ডি। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানচিত্রের নাম হচ্ছে ইন্ডিগো মন্ডি। আর এই ইন্ডিগো মন্ডি মানচিত্র অঙ্কন করেছিলেন গ্রিক কার্টোগ্রাফার। যারা মানচিত্র অঙ্কন করে তাদেরকে মূলত বলা হয় কার্টোগ্রাফার, গ্রিক কার্টোগ্রাফার অ্যানাক্সিম্যান্ডিয়ার। আর এই মানচিত্রে ধ্বংসাবশেষ পাওয়া যায় ইরাকের ব্যাবিলনের গাথুরে শহরে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 3। ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এটি আমাদের এটিইও পরীক্ষা 2005-এর প্রশ্ন, উপজেলা ও থানা শিক্ষা অফিসারের প্রশ্ন। সবাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন উত্তর। যে ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়া, তাহলে আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন শিখে রাখতে পারি যে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে ব্রিটেনের নিকট কত সালে স্বাধীনতা লাভ করেছে? যারা জানেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। অপশন দেওয়া আছে 1950 সালে, খ নাম্বার দেওয়া আছে 1957 সালে, গ নাম্বার দেওয়া আছে 1960 সালে, গ নাম্বার দেওয়া আছে 1963 সালে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। উত্তরটি হচ্ছে 1957 সালে মালয়েশিয়া তারা ব্রিটিশের নিকট স্বাধীনতা লাভ করেছিল। মালয়েশিয়া, এই মালয়েশিয়া হচ্ছে এশিয়ার একটি অন্যতম দেশ। এখান থেকে আরেকটু আপনারা পড়বেন যে পেট্রোনাস টাওয়ার, এটি মালয়েশিয়াতে অবস্থিত। আর মালয়েশিয়ার জাতীয় খেলা, এটি নিয়ে একটু কনফিউশন আছে। কোথাও পাওয়া যায় যে মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন, কিন্তু না, মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন নয়। মালয়েশিয়ার জাতীয় খেলার নাম হচ্ছে সেপাক তাকরো। মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি? সেপাক তাকরো। তবে ইন্দোনেশিয়ার জাতীয় খেলার নাম হচ্ছে ব্যাডমিন্টন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 4। ইরিনজায়া প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে? ইরিনজায়া একটা প্রদেশ, মূলত এই প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে? সবাই একটু উত্তর করবেন। ইরিনজায়া, আমাদের অপশনগুলো দেখলেই আমরা একটু বুঝতে পারি কিনা দেখি। ফিলিপাইন, তারপর হচ্ছে ফিজি, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, ক নাম্বার দেওয়া আছে কাম্পুচিয়া। আমরা উত্তরে চলে যাচ্ছি। উত্তরটি হচ্ছে ইরিনজায়া। আচ্ছা, আমাদের এই উত্তরটি একটু মিস্টেক হয়েছে। এটি ইরিনজায়াটা হলো ইরিনজায়া, হ্যাঁ, প্রদেশ নিয়ে এটি বিরোধ রয়েছে, ফিজির সাথে বিরোধ চলছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? পৃথিবীর কোন নদীতে মাছ হয় না জানাবেন। অপশন দেওয়া আছে আমাজন, খ নাম্বার দেওয়া আছে জর্ডান, গ নাম্বার দেওয়া আছে জানিউব, গ নাম্বার দেওয়া আছে কাম্পুচিয়া। কোন নদীতে মাছ হয় না? আমাদের এটি 2013 সালের প্রশ্ন। জর্ডান নদীতে মাছ হয় না। ইসরায়েলের যে জর্ডান নদী আছে, এই পাশে রয়েছে মৃত সাগর, এই নদীতে কোনো ধরনের মাছ হয় না। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? ইরাকের প্রতিবেশী দেশ হচ্ছে কুয়েত।
তো ইরাক কুয়েতের উপর বিভিন্ন ধরনের অভিযোগ চাপিয়ে দিয়ে এই ধরনের অভিযোগ চাপিয়েছিল যে কুয়েত, তোমরা ইরাকে তলদেশ থেকে তেল চুরি করো এবং তেল তোমরা আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করে দাও, এখন আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এইরকম অভিযোগ চাপিয়ে দিয়ে কি করা হয়, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি কুয়েত দখল করেন। কত সালে কুয়েত দখল করেছিলেন? কুয়েত দখল করেছেন 1990 সালে। কুয়েত দখল করেছিলেন সাদ্দাম হোসেন 1990 সালে কুয়েত দখল করেছিলেন। আর পরবর্তীতে 1991 সালে যুক্তরাষ্ট্র অপারেশন ডেজার্ট স্টর্ম, 1991 সালে যুক্তরাষ্ট্র অপারেশন ডেজার্ট স্টর্মের মাধ্যমে কি করেছিল? কুয়েতকে মুক্ত করেছিল। আমরা চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 7, ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? ইয়াসিন আরাফাত নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? ক নাম্বার অপশন দেওয়া আছে 93 সালে, 94 সালে, 95 সালে এবং 96 সালে। ইয়াসির আরাফাত তিনি ফিলিস্তিনের যে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এটির প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। ফিলিস্তিনের তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1988 সালে। আপনাদেরকে উত্তর করতে হবে তিনি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তরে চলে যাচ্ছি আমরা। তিনি 1994 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইয়াসির আরাফাত 1994 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, 8 নাম্বার প্রশ্ন। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারককে? এটি মূলত আমাদের যে নিবন্ধন পরীক্ষার বিজ্ঞানের একটি প্রশ্ন, যে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারককে? ক নাম্বার দেওয়া আছে নিউটন, খ নাম্বার জেমস ওয়াট, ঘ নাম্বার দেওয়া আছে কেপলার, ঘ নাম্বার দেওয়া আছে হাইগেন। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক আসমা আক্তার উত্তর দিয়েছেন জেমস ওয়াট একজন স্কটিশ বিজ্ঞানী। তিনি 1769 সালে তিনি কি করেছিলেন? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি? মহাদেশ ভিত্তিক একটি প্রশ্ন। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি? কোন দেশটি দক্ষিণ আমেরিকার নয়? এটা আমাদের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক সেট কোড হচ্ছে বুড়িগঙ্গা, 2013 প্রশ্ন। কোন দেশটি আমেরিকা মহাদেশে অবস্থিত নয়? আসমা আক্তার উত্তর করেছে। আমরা চলে যাচ্ছি আলবেনিয়া। ইয়েস, ইউরোপের অন্যতম একমাত্র মুসলিম রাষ্ট্র আলবেনিয়া, তারা ইউরোপে অবস্থিত। এদিকে হচ্ছে চিলি, প্যারাগুয়ে, সুরিনাম, এরা সবাই হচ্ছে দক্ষিণ আমেরিকার মহাদেশে অবস্থিত দেশ। বাট আলবেনিয়া তারা কিন্তু দক্ষিণ আমেরিকার দেশ নয়, আলবেনিয়া হচ্ছে ইউরোপের দেশ। আর আলবেনিয়া সম্পর্কে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আলবেনিয়া হচ্ছে ন্যাটোভুক্ত দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। আলবেনিয়া হচ্ছে ন্যাটোভুক্ত দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। আর আলবেনিয়া থেকে আরেকটা তথ্য পুরো রাখবেন, যে মাদার তেরেসা তিনি হচ্ছেন আলবেনিয়ান বংশোদ্ভূত। মাদার তেরেসা আলবেনিয়ান বংশোদ্ভূত। 10 নাম্বার জানাবেন কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 প্রশ্ন। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? সবাই উত্তর করবেন সবাই। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? আসমা আক্তার উত্তর দিয়েছেন, খ নাম্বার দিয়েছেন কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। কলম্বিয়া, যার রাজধানী নাম হচ্ছে বোগাটা। আর এই কলম্বিয়ার একজন বিখ্যাত পপ শিল্পী রয়েছেন যার নাম হচ্ছে শাকিরা। এই কলম্বিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে
বিশ্বের মধ্যে সবচেয়ে কোকেন উৎপাদন করে, মানে কোকেন উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে কলম্বিয়া। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আপনারা যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি কেমন লাগছে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সবাই আপনাদের বন্ধুদের মেনশন করবেন, যেন আমাদের ক্লাসটি অডিয়েন্স আরও অনেক বেশি উপস্থিত থাকে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যদি ক্লাস করতে পারি, সেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আমরা চলে যাচ্ছি 11 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 11, মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল? মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল? যে রাজনৈতিক দলটি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, অনেক দিন নিষিদ্ধ ছিল, পরবর্তীতে তারাই আবার সরকার গঠন করে ক্ষমতায় এসেছিল, মুসলিম ব্রাদারহুড। আমাদের এমএসটি কাকলি খাতুন তো দিয়েছেন মুসলিম ব্রাদারহুড, আসমা খাতুন। মুসলিম ব্রাদারহুড এটি হচ্ছে মিশরের একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল। আর এই দলের নাম, মানে এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান আল বান্না। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন কে? হাসান আল বান্না। সর্বশেষ আমরা দেখেছি যে মিশরে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই দলটি ক্ষমতায় এসেছিল, যার মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ মুরসি। মোহাম্মদ মুরসি। প্রশ্ন নাম্বার 12, সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? আমাদের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, 2016 প্রশ্ন। সার্ক, আমাদের দক্ষিণ এশিয়ার সংগঠন সার্ক এর মহাসচিব কে ছিলেন? প্রথম মহাসচিবের নাম জানতে চাওয়া হচ্ছে। আমাদের উত্তর করেছেন কাকলি খাতুন, আসমা আক্তার। সার্কের মহাসচিব প্রথম ছিলেন আবুল আহসান। সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান। তিনি বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান। আর এখান থেকে আরেকটু তথ্য আপনারা অ্যাড করে পড়ে রাখবেন। সার্ক গঠিত হয়েছিল 8 ডিসেম্বর 1985 সালে। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল। আর সার্কের বর্তমান তথা 15তম সার্কের বর্তমান তথা 15তম মহাসচিবের নাম হচ্ছে গোলাম সারোয়ার। গোলাম সারোয়ার হচ্ছে সার্কের বর্তমান তথা 15তম মহাসচিব, বাংলাদেশ থেকে নির্বাচিত মহাসচিব। আমরা চলে যাচ্ছি আমাদের 13 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 13, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রাইমারি প্রশ্ন। ইউনিসেফ এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, কিন্তু বর্তমান ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ফান্ড। ইউনিসেফ দ্বিতীয় বিশ্বযুদ্ধাহত শিশুদের জরুরি সহযোগিতার জন্য ইউনিসেফ গঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউনিসেফ এর সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব অটিজম দিবস কবে? বিশ্ব অটিজম দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের গত নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষায় এসেছে। বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়। 2 ফেব্রুয়ারি, ক নাম্বার হচ্ছে 2 এপ্রিল, গ নাম্বার হচ্ছে 2 জুন, ঘ নাম্বার হচ্ছে 2 জুলাই। আচ্ছা, আমাদের উত্তর অলরেডি দিয়েছে আসমা আক্তার। আমরা চলে যাচ্ছি উত্তরে। 2 এপ্রিল। বিশ্ব অটিজম দিবস পালিত হয় কবে? 2 এপ্রিল। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 15 নাম্বার প্রশ্ন, বিশ্বখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? 2019 সালে নিবন্ধন পরীক্ষা এসেছে।
বিশ্বখ্যাত ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালে। আর এই যুদ্ধে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন ওয়াটারলুর যুদ্ধে। আর ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার কারণে নেপোলিয়নকে আফ্রিকার উপকূলে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। তাহলে আমাদের বিশ্বখ্যাত ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে। বেলজিয়াম, আপনারা জানবেন যে বেলজিয়ামের একটি গ্রামের নাম হচ্ছে ওয়াটারলু, এই যুদ্ধক্ষেত্রটি অবস্থিত। আর বেলজিয়াম থেকে আমি আরো দুইটা তথ্য আপনাদেরকে দিচ্ছি বোনাস হিসেবে। বেলজিয়ামকে বলা হয় ইউরোপের রণক্ষেত্র বলা হয়, বা ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম। এই বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে। 16 নম্বর জানাবেন প্রশ্নের উত্তর। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? কারণ এই যুদ্ধের মাধ্যমে, মানে এই যুদ্ধটা শুরু হয়েছিল এই অস্ট্রো হাঙ্গেরির বা অস্ট্রিয়ার যে যুবরাজ প্রিন্স আর্চডিউক ফ্রাঞ্চো ফার্ডিন্যান্ড, প্রিন্স আর্চডিউক ফ্রাঞ্চো ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী কাউন্টেন্স সফিয়া, তাদেরকে হত্যা করা হয়েছিল 28 জুন 1914 সালে। 28 জুন 1914 সালে হত্যা করার কারণেই ঠিক 1 মাস পরেই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1 মাস পরেই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি উত্তরে। এটির উত্তর হচ্ছে সারায়েভো। উত্তরটি হচ্ছে সারায়েভো। সারায়েভো হচ্ছে বসনিয়া এবং হার্জেগোভিনার রাজধানী। সারায়েভো হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার রাজধানী। সেখানে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে 28 জুন 1914 সালে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। আর এই হত্যাকারীর নাম ছিল গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। এই হত্যাকারীর নাম ছিল গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। সার্বিয়ার একজন গুপ্তঘাতক ছিল, যার কারণেই আচ্ছা, আমাদের চলে যাচ্ছে 17 নম্বর প্রশ্ন। 1918 সালে পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল? রাশিয়ার রাজধানী কোথায় ছিল? রাশিয়ার তো বর্তমান রাজধানীর নাম হচ্ছে মস্কো, কিন্তু 1918 সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল? রাশিয়া, সবাই 17 নম্বরটা জানাবেন, রাশিয়ার রাজধানীর নাম কি ছিল? হাসি মধু জানিয়েছেন অলরেডি আমাদেরকে 17 নম্বর। গ নাম্বার জানিয়েছেন, দেখি গ নাম্বার উত্তর হচ্ছে কিনা। ইয়েস, এটি হচ্ছে প্রোটোগ্রাড। প্রোটোগ্রাড রাশিয়ার রাজধানী ছিল। পরবর্তীতে 1924 সালে এই প্রোটোগ্রাডের নামকরণ করা হয়েছিল লেলিনগ্রাদ। লেলিনগ্রাদ করা হয়েছিল। 18 নম্বর প্রশ্ন। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিলেন? ডেজার্ট ফক্স। ডেজার্ট ফক্স কে নামে পরিচিত ছিলেন? ক নাম্বার আনোয়ার সাদাত, খ নাম্বার মার্শাল রোমেল, গ নাম্বার মার্শাল টিটো, গ নাম্বার কামাল আতাতুর্ক। এটি আমাদের প্রাইমারির পরীক্ষায় এসেছে 2014-তে। ডেজার্ট ফক্স মানে মরুভূমির শিয়াল বলা হতো কাকে? মরুভূমির শিয়াল বলা হতো মার্শাল, ফিল্ড মার্শাল রোমেলকে। তিনি হচ্ছেন জার্মানির একজন ফিল্ড মার্শাল ছিলেন, জেনারেল ছিলেন, যিনি মিত্রবাহিনীর বিপক্ষে আফ্রিকাতে দুর্দান্ত গতিতে যুদ্ধ করেছিলেন। প্রশ্ন নাম্বার 19 জানাবেন আপনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? পার্ল হারবার।
এই আক্রমণটা করা হয়েছিল 7 ডিসেম্বর 1941 সালে। পার্ল হারবার এটি আক্রমণ করা হয়েছিল 7 ডিসেম্বর 1941 সালে। কোথায়? যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মার্কিন সামরিক নৌ এবং বিমান ঘাঁটি পার্ল হারবার ছিল। আক্রমণ করেছিল হচ্ছে জাপান। উত্তর করেছে হাসি মধু, উত্তর দিয়েছেন। আমাদের চলে যাচ্ছি 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন, বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশ কোনটি? বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশ। আমরা জানি যে বর্তমান পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে 8টি। যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক শক্তিধর দেশ, যারা 1945 সালে পারমাণবিক শক্তিশালী হয়। আর আসমা আক্তার উত্তর দিয়েছেন আমাদের উত্তর কোরিয়া হচ্ছে আমাদের অষ্টম পারমাণবিক শক্তিশালী দেশ। তারা 2008 সালে তারা তারা হচ্ছে 2008 সালে পারমাণবিক শক্তিশালী হয়েছিল উত্তর কোরিয়া। তো বন্ধুরা, আজকে ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের জন্য একটি ছোট্ট ঘোষণা আছে। তাহলে আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি, নিবন্ধন এবং এটিও সহ 11 থেকে 20তম গ্রেডের সাধারণ জ্ঞানের প্রস্তুতির কথা ভাবছেন, তাদের জন্য একটা ছোট্ট ঘোষণা। বিসিএস প্রিলির বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা এবং ভূগোল 70 নম্বরের প্রিপারেশন জিকের আমার চলমান কোর্স, আপনারা ভর্তি হতে পারেন। আর প্রাইমারি, নিবন্ধন, এটিও এবং 11 থেকে 20তম গ্রেড, এক্ষেত্রে হচ্ছে বাংলা এবং জিকে কোর্সে আপনারা অ্যাডমিশন নিতে পারেন বিশাল ডিসকাউন্টে। তো যারা বাংলা এবং জিকে নিয়ে চিন্তিত তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আগামী পরশুদিন আমাদের ঠিক এই সময় ক্লাস হবে। 3টা 30-এ। আপনাদের একদিন পর একদিন ক্লাস অনুষ্ঠিত হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।